হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। ছাঙ্গুর বাবা, আজকে আমাদের আলোচনা ছাঙ্গুর বাবাকে নিয়ে। কে না, যিনি উত্তরপ্রদেশের বলরামপুর ডিস্ট্রিক্টে বসে ১৫০০-এর ওপর হিন্দু মহিলাকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করেছেন এবং কোটি কোটি টাকা পাকিস্তান থেকে, আরব থেকে যার অ্যাকাউন্টে আসতো ভারতবর্ষের হিন্দু মেয়েদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার জন্য। এই টোটাল কেসটা এখনো অবধি কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। এবং ছাত্রছাত্রীদের বলে রাখি যে আজকে কিন্তু আমি এই ভিডিওটা করছি তোমাদের ক্লাসরুমে দাঁড়িয়ে, তো একটু হয়তো ইকো হচ্ছে কারণ ক্লাসরুমে এখন ফাঁকা, ছাত্রছাত্রীরা বেরিয়ে যাওয়ার পর ভিডিও করছি। তো আজকে কোনো স্টুডিও থেকে ভিডিও করছি না, আজকে আমাদের ক্লাসরুম থেকেই আমি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এই ভিডিওটা করছি। তো যাই হোক, আলোচনায় ফেরা যাক। দেখো, দেখুন, সমস্ত দেশি এবং বিদেশি ইম্পর্টেন্ট নিউজ পোর্টালে, নিউজ পেপারে আপনি দেখতে পাবেন এই ছবি, ছাঙ্গুর বাবা। ঠিক আছে, কনভার্সন প্রজেক্ট, কি ব্যাপার? ইন্ডিয়া টুডে ১০০০ মুসলিম ছেলেকে ইনি ফিল্ডে একদম নামিয়ে দিয়েছিলেন হিন্দু মেয়েদের ট্র্যাপ করার জন্য। তো টোটাল ব্যাপারটা আমরা ধীরে ধীরে বুঝবো কি হয়েছে না হয়েছে। এখানে ইন্ডিয়া টুডের ব্যাপারটা একটু দেখে নিলে খানিকটা ক্লিয়ার হবে হয়তো আপনাদের কাছে। দেখুন, এক এক করে প্রত্যেকটা নিউজ পেপারের মেন হেডলাইন আমি এখানে পর পর দেখিয়ে দিচ্ছি। তো এবার টোটাল জিনিসটা বোঝা যাক। নিউজ চ্যানেল সরগরম, নিউজ পেপারগুলো লেখা হচ্ছে, কেন জানি না বেঙ্গলে এটা নিয়ে আলোচনা কম হচ্ছে, বাট সোশ্যাল জায়গা থেকে দাঁড়িয়ে, সোসিওলজির জায়গা থেকে দাঁড়িয়ে, ইন্টারনাল সিকিউরিটির জায়গা থেকে দাঁড়িয়ে এটা আলোচনা হওয়া জরুরি। দেখুন, এই যে লোকটি ছাঙ্গুর বাবা, এর পুরো নাম হচ্ছে জালালউদ্দিন। ঠিক আছে, কোথাকার মানুষ ইনি? ইনি উত্তরপ্রদেশের বলরামপুর জেলার মানুষ। বলরামপুর জেলাটা ম্যাপে যদি আপনি খেয়াল করেন, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যেরকম পাশেই বাংলাদেশের মেন বর্ডার রয়েছে, নেপালের বর্ডারও রয়েছে দার্জিলিং এর ওদিকে, কিন্তু নেপালের সঙ্গে মেন প্রচুর একটা বড় জায়গায় বর্ডার শেয়ার করে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যটা। উত্তরপ্রদেশ রাজ্যের বর্ডার স্টেট নেপালের, একদম মানে বর্ডার ডিস্ট্রিক্ট নেপালের সঙ্গে লাগোয়া, সেইটা হচ্ছে বলরামপুর। সেখানে ইনি তাবিজ বিক্রি করতেন, এটা এনার পেশা ছিল। তাবিজ বিক্রি করতে করতে আস্তে আস্তে ইনি নিজেকে পীর হিসেবে ঘোষণা করেন যে আমি একজন রিলিজিয়াস লিডার, আমার কাছে ডিভাইন পাওয়ার আছে, আমি একজন পীর। এবং এনার হাতে, এনার নাম যে ছাঙ্গুর বাবা, তার কারণ হচ্ছে এনার হাতে ৬টা আঙুল আছে, এবং সেই ৬টা আঙুল নিয়েও এই লোককে ভুল বোঝাতো যে আমার হাতে ৬টা আঙুল, আমি ভগবানের পাঠানো দূত, এইরকম কিছু ব্যাপার স্যাপার। এবং আস্তে আস্তে দেখা যায় যে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় একটা বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি করে নেয় তাবিজ বেচতে শুরু করা এই ছাঙ্গুর বাবা। কিছু তো গোলমাল আছে, তাবিজ বেচে এত টাকা তো হয় না। এনার আসল যেটা কাজ ছিল সেইটা হচ্ছে কনভার্সন করানো, মানে ধর্মান্তরিত করা তাদের। ইনি মূলত টার্গেট করতেন মহিলাদের, হিন্দু বিধবা মহিলাদের, দলিত মহিলাদের এবং গরিব মহিলাদের। হিন্দু বিধবা মহিলাদের উনি বেটার লাইফের স্বপ্ন দেখাতেন, যে মুসলিম ধর্মে এলে তুমি বিবাহ করতে পারবে, সমাজ তোমাকে মেনে নেবে, যেটা হিন্দু ধর্মেও চলে, যাই হোক সেটা কথা না। দলিত মানুষদের ইনি স্বপ্ন দেখাতেন যে তোমরা এত সামাজিকভাবে পিছিয়ে রয়েছো, মুসলিম ধর্মে এলে বেটার লিভিংহুড পাবে। এবং গরিব মানুষকে ইনি ক্যাশ টাকার টোপ দিতেন। মোটামুটি এই ৩ ধরনের মহিলাদেরই, বিধবা হোক, দলিত হোক, গরিব হোক, তাদের মূলত তাদের টাকার লোভ দেখাতেন, আরো বিভিন্ন রকম ভাবে ব্রেন ওয়াশ তো করা হতোই। এবার আশ্চর্য হয়ে যেতে হয় শুনে যে কাস্ট অনুযায়ী রেট চার্ট নাকি ফিক্স ছিল, মানে ব্রাহ্মণ কোনো মেয়ে যদি সে মুসলিম ধর্মে আসে তাকে ১৫ থেকে ১৬ লাখ পে করা হতো ক্যাশ হাতে হাতে। ওবিসি আসলে ১০ থেকে ১২ লাখ টাকা পে করা হচ্ছে। এসসি বা এসটি কোনো হিন্দু মেয়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হলে ক্যাশ ৮ থেকে ১০ লাখ টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হিউজ পরিমাণ ফান্ডিং নিয়ে নেমেছে। এত টাকা কোত্থেকে এলো? তাবিজ বিক্রি করে। এবার তখনই আরো জানা যায় পরবর্তীকালে যে যে সমস্ত মেয়েদের ধর্মান্তরিত করা হতো তাদের পূর্ণ সম্মতিও অনেকের থাকতো না,
খানিকটা ব্রেন ওয়াশ করতো, তারপর বলতে এই তো এই প্রসেসটা করো, এই প্রসেসটা করিয়ে বলতো নাও তুমি আর হিন্দু নও, তোমাকে এই যে মন্ত্র পড়িয়ে দেওয়া হয়েছে এখন থেকে তুমি মুসলিম। তো পূর্ণ সম্মতি ছাড়াই মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে দেওয়া হতো এবং সরকারি জমি জবরদখল করে তার উপর বিভিন্ন বড় বড় অট্টালিকা বানাতে ইনি শুরু করে দেন, এতটা প্রভাবশালী হয়ে ওঠেন। যদিও এখন বুলডোজার অ্যাকশন নেওয়া হয়েছে, পুরো ওনার যে অট্টালিকা গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে। যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি পুরো ঘটনাটাকে বলছেন ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এবং ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, অর্থাৎ কোনো জায়গায় যদি টাকার লেনদেনে কোনো ঘাপলা হয় সেখানে ইডি ভারতবর্ষে দায়িত্ব পায় তদন্ত করার। ইডি বলছে যে এর 40টার ওপর ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে ছিল, যেগুলো ফ্রিজ করা হয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্টে 106 কোটি টাকা এসছে মিডল ইস্ট থেকে হাওয়ালার মাধ্যমে। হাওয়ালা মানে ব্ল্যাক মানি, এর হাতে দিল, ও ওর হাতে দিল, ও ওর হাতে দিল, যাতে কোনো ট্রেস না পাওয়া যায়। মিডল ইস্ট থেকে এসছে, আরব, ওমান, এই সমস্ত জায়গা থেকে, মুসলিম দেশগুলো থেকে, যেগুলো ঘোষিত ইসলামিক কান্ট্রি, সেখান থেকে 106 কোটি টাকা, একটা দুটো টাকা না। এবার টোটাল ঘটনাক্রমটা আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে দেখা যাবে যে টোটাল 500 কোটি টাকা এই ছাঙ্গুর বাবার কাছে অ্যাকাউন্টে এসছে। আই রিপিট, 500 কোটি টাকা, তার মধ্যে 200 কোটি টাকা অফিসিয়ালি এসছে। অফিসিয়ালি কি করে এলো? এখানেই একটা গল্প আছে। যে সমস্ত মিডল ইস্টের দেশ থেকে পাঠানো হয়েছে এই টাকা, বলা হচ্ছে রিলিজিয়াস চ্যারিটির জন্য পাঠানো হচ্ছে, যে ধর্মীয় অনুদান যে মুসলিম যে ঘোষিত দেশগুলো আছে তারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য দিচ্ছে। এবার এর মধ্যে পাকিস্তান যুক্ত। পাকিস্তান ভারতবর্ষের মুসলিমদের উন্নতির জন্য টাকা দেবে। পাকিস্তান যে টাকাটা দেবে সেই টাকাটা যে কাজে লাগানো হবে তাতে ভারতীয় মুসলিম বাচ্চা ছেলে মেয়েদের ডক্টর এপিজে আব্দুল কালাম হতে অনুপ্রাণিত করা হবে না কাসব হতে অনুপ্রাণিত করা হবে? পাকিস্তান ভারতবর্ষের উন্নতি চাইছে, এখানেই তো কমন সেন্সের ব্যাপার। তো এই যে অফিসিয়ালি এই টাকা দেওয়া হচ্ছে, এবার আপনারা বলবেন নেওয়া হয় কেন? আপনারা হয়তো মনে পড়বে যে আমাদের দেশে প্রচুর এরকম এনজিও ছিল, তাদের সব বিদেশি ফান্ড থেকে কোটি কোটি টাকা আসতো রেগুলার, এবং এই সমস্ত এনজিও বিভিন্ন রকম ওপরে ওপরে দেখানো, কেউ বাচ্চাদের খাওয়ায়, কেউ গ্রামে মেডিকেল ক্যাম্প করে, কেউ প্রকৃতিপ্রেমী, কেউ পশুপ্রেমী, এইসব কাজ করে। এর আড়ালে আসলে এরা ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করে কোনো না কোনোভাবে। এবং আমাদের কেন্দ্র সরকার এবং নির্দিষ্ট মন্ত্রক তারা বেশ কিছু বছর আগে নিয়ম করে দিয়েছিল যে ভারতবর্ষের এনজিওগুলোতে এই সিস্টেমের বাইরে বিদেশি ফান্ড আসতে পারবে না। তখন দেশ জুড়ে সবাই প্রতিবাদে নেমে গেছিল যে এনজিও তো ভালো কাজ করে, তাদের টাকা কেন আটকানো হচ্ছে? তো আমাদের দেশের বড় অফিসার যারা বসে আছে তাদের ওপর সাধারণ মানুষের এই ভরসাটুকু রাখা উচিত যে নর্মাল এনজিও হলে কেন কোনো দেশের সরকার তাদের টাকা আটকাবে? সে তো দেশের ভালো কাজ করছে এনজিও। তো আমাদের দেশের গোয়েন্দা বিভাগ নিশ্চিত এমন কিছু দেখতে পেয়েছে, বুঝতে পারছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। যে টাকাটা আসছে তাতে দেশের ভালো হচ্ছে না, তাতে দেশে কোনো নির্দিষ্ট প্রোপাগান্ডা ইমপ্ল্যান্ট করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, মিডল ইস্টের তরফ থেকে। এটুকু বুঝতে কমন সেন্স দরকার হয়। এবার এরকম প্রচুর এনজিওকে আটকানো গেছে, কিন্তু রাতারাতি সব বন্ধ করে দেওয়া সম্ভব নয়, তাহলে দেশ শুদ্ধ অনেক লোক রাস্তায় ধর্নায় বসে যাবে। তো কিছু আটকানো যায়, এখনো এরকম কিছু প্রচুর কিছু রয়ে গেছে। যেমন এই লোকটাই রিলিজিয়াস চ্যারিটির নামে টাকা নিত। এবার একে যদি প্রথমেই পুরো তথ্য প্রমাণ ছাড়া ধরতে যাওয়া হতো তাহলে এর যারা কি বলে ভক্তবৃন্দ আছে বা সাপোর্টার আছে তারা রাস্তায় নেমে যেত, হ্যাঁ আমাদের ছাঙ্গুর বাবাকে আটকে দেওয়া হচ্ছে। লোক তো কিছু বুঝবে না, আগে বলবে পুলিশের গাড়িতে বোম ছোড়, ইট ছোড়, থানা জ্বালিয়ে দে, পুলিশকে ধরে পেটা। তো এই জন্য সরকারকে বা সিস্টেমকে অনেক কিছু জেনে বুঝেও চুপ থাকতে হয় যে মানুষই তো গ্রাউন্ডে সাপোর্ট করবে না, মানুষ উল্টে বিদ্রোহ করবে। তো এই ধরনের প্রচুর এনজিও এখনো রয়ে গেছে। ঠিক আছে, এবার
বাকি 300 কোটি টাকা এসছে পুরো ইল্লিগালি, যেহেতু ভারত সরকার নিয়ম করে দিয়েছে যে একটা নির্দিষ্ট টাকাই আসতে পারবে, তার বেশি আসতে পারবে না। এর তো প্রচুর টাকা দরকার, 15-16 লাখ টাকা ব্রাহ্মণ মেয়েদের দিচ্ছে, তা 6টা কি 7টা ব্রাহ্মণ মেয়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হলেই তো 1 কোটি টাকা শেষ। কোটি কোটি টাকা দরকারের। 300 কোটি টাকা পাকিস্তান, ইউএই, তুর্কি, ওমান এই সমস্ত জায়গা থেকে এসছে, এবং এই টাকাগুলো প্রথমে নেপালের ব্যাংক অ্যাকাউন্টে ফেলা হতো, যাতে ভারতীয় অফিসারদের চোখে ধুলো দেওয়া যায়। ভারতীয় অফিসাররা দেখবে নেপাল থেকে আসছে টাকাটা, সন্দেহ লাগবে না। ডিরেক্ট পাকিস্তান থেকে আসছে দেখলেই সন্দেহ লাগবে, বাট নেপালে কোত্থেকে এসছে? নেপালে এসছে পাকিস্তান। নেপালকে বাফার জোন হিসেবে পাকিস্তান এবং তার সাঙ্গপাঙ্গরা ব্যবহার করেছে। এবং এই জিনিসের ঘটনাক্রম যদি আমরা দেখি, 2023-24 কিন্তু আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো এবং উত্তরপ্রদেশ পুলিশ রিপোর্ট দিয়ে দিয়েছিল এই যে ছাঙ্গুর বাবা এ কিন্তু সুবিধার লোক নয়, এ কনভার্সন র্যাকেট চালাচ্ছে। কিন্তু রাস্তায় নেমে পুলিশ কিছু করতে পারবে না, কারণ লোকজন, অনুগামীরা চলে যাবে ঝামেলা করতে। তো পুরো এর পিছনে অনুসন্ধান চলে এবং পুলিশ লেগে থাকে, ইন্টেলিজেন্স ব্যুরো লেগে থাকে। আমরা ভাবি কোথায় আইবি, কি করছে? কাজ করছে আইবি। ফাইনাল যেদিন হয় সেদিন আমরা জানতে পারি যে এর পিছনে এতদিন ধরে কাজ চলছিল। 2025-এর মে জুন, মানে এই 2 মাস আগে এটিএস অ্যাক্টিভ হয়ে যায় যে এবার আর দেরি নয়, একে বাগে আনতে হবে। এবং 5 জুলাই লখনৌ থেকে ছাঙ্গুর বাবা এবং তার সাঙ্গপাঙ্গদের অ্যারেস্ট করা হয়, এবং 9th থেকে 10th জুলাই, হ্যাঁ 9th আর 10th জুলাই বুলডোজার অ্যাকশন নেওয়া হয়। বুলডোজার অ্যাকশন মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার একটা ফর্মুলা আছে যে এই ধরনের ক্রিমিনাল ধরা পড়লে তার পুরো প্রপার্টি, বাড়ি টাড়ি যা আছে জাস্ট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দাও, তারপর যা হবে দেখা যাবে। এবার যেটা বলা হচ্ছে যে এই টাকা দিয়ে আসলে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা তৈরি করা হতো এবং ইসলামিক র্যাডিকালাইজেশন করা হতো। আবারও যেটা বললাম, পাকিস্তান ইসলামের উন্নতিতে টাকা দেবে, ইসলাম ধর্মের মানুষজনকে কি আব্দুল কালাম হতে বলবে? পাকিস্তান বলবে কাসব হও। ইসলামের যদি সারা পৃথিবীতে সব থেকে বেশি বদনাম কেউ করে থাকে সেই দেশটার নাম পাকিস্তান, রাইট? সে ইসলামের কি উন্নতি করবে? এবং অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা হচ্ছে। এবার যে বুলডোজার অ্যাকশন নেওয়া হয়েছে, আমি যেহেতু প্রত্যেকটা অ্যাঙ্গেলই আমাকে বলতে হবে শিক্ষক হিসেবে, তো বিরোধী দল ভারতবর্ষে যারা আছে তারা বলছে যে এই বুলডোজার অ্যাকশন নেওয়া ঠিক নয়, যেরকম ভাবে কোর্টে রায় হবে সেরকম ভাবে অ্যাকশন নেওয়া উচিত, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় উত্তরপ্রদেশ সরকারের। এদেরকে এদের যে অট্টালিকা ইত্যাদি ছিল সেগুলো গুঁড়িয়ে দেওয়া উচিত কাজ হয়নি, আইনের পথে আইন চলা উচিত, বুলডোজার অ্যাকশন ঠিক নয়। এবং আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে উঠে আসছে যে নেপালকে ব্যবহার করে কিন্তু বারবার বিভিন্ন রকম সমস্যা ইন্ডিয়াতে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বিভিন্ন এজেন্সি, RNW হোক, আইবি হোক, আর্মি হোক, ডিফেন্স ইন্টেলিজেন্স হোক, সবাই কিন্তু এবার নেপালের ব্যাপারে প্রচন্ড সতর্ক হয়ে যাবে এবং নেপালের প্রত্যেকটা কাজকর্ম কি হচ্ছে সেগুলোই সার্ভেলেন্সের আন্ডারে ইন্ডিয়া নিয়ে আসতে শুরু করে দেবে। এবার আমরা এই বিষয়টা কেন আলোচনা করছি? পড়াশোনার চ্যানেলে, জিওপলিটিক্স আলোচনার চ্যানেলে, তো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার অবশ্যই আলোচনা করছি 4টে অ্যাঙ্গেল থেকে। নাম্বার 1, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। বিদেশি টাকা যদি ইন্ডিয়াতে আসে, পাকিস্তানের টাকা যদি আসে, সেখানে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা তৈরি হবেই হবে। কমন সেন্স লাগে এটা বুঝতে, আর কিচ্ছু লাগে না। তো আমাদের ন্যাশনাল সিকিউরিটি রাখতে হবে। ন্যাশনাল সিকিউরিটি পড়াশোনার পার্টের মধ্যে পড়ে। দেশ সুরক্ষিত না থাকলে পড়াশোনা করে কে কি করে নেবো আমরা। 2, কমিউনাল হারমোনি। যে কোনো ধর্মের প্রচারকরা নিজের ধর্মের বিশ্বের প্রচার ভারতবর্ষের মাটিতে করতেই পারেন, ভারতবর্ষের সংবিধান এই অধিকার সবাইকে দিয়েছে। কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে, টাকার লোভ দেখিয়ে, জোর করে অন্য বিভিন্ন নেগেটিভ উপায়ে যদি ধর্মান্তরিত করা হয় বিদেশি ফান্ড নিয়ে, তাহলে কিন্তু ভারতবর্ষের যে সোশ্যাল স্ট্রাকচার, যে সাম্প্রদায়িক সম্প্রীতি, কমিউনাল হারমোনি, পারস্পরিক বিশ্বাস দুই সম্প্রদায়ের মধ্যে, সেটা নষ্ট হবে। 3 নাম্বার কথা, ফরেন মানি। বিদেশি টাকা ভারতবর্ষে এত ইজিলি ঢুকে যাচ্ছে,
এই ব্যাপারটাই কিন্তু ভারত সরকারের আরো স্ট্রিক্ট হওয়া দরকার। এবং এখানে আমাদেরও কম বেশি দোষ আছে। ভারত সরকার যখনই স্ট্রিক্ট হবে তখন কিন্তু যারা, কারোর তো বুকে ধাক্কা লাগবে যারা এই ধরনের খারাপ কাজে যুক্ত ছিল, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজেদের লোকজন ব্যবহার করে ন্যারেটিভ ক্রিয়েট করতে চেষ্টা করে সবসময় যে আমরা নির্দোষ, সরকার আমাদের বিপদে ফেলে দিল। তখন আমাদের সাধারণ মানুষকে জাত পাত বর্ণ ধর্ম ভাষা সব ভুলে আমাদের মিলিটারির সঙ্গে, আমাদের মিনিস্ট্রির সঙ্গে তাদের পাশে দাঁড়াতে হবে। সাপোর্ট যদি গ্রাউন্ড লেভেল থেকে না পায় সরকার, কোনো সরকার সেই কাজ কিন্তু করবে না। গণতন্ত্রে এটাই নিয়ম, গণতন্ত্রে এটাই চলে, এটাই উচিত বটে। তো ন্যাশনাল সিকিউরিটির জন্য, ফরেন মানি আটকানোর জন্য যখন যে সরকার ক্ষমতায় থাকবে কেন্দ্রে, তাদের ঠিক ডিসিশনকে সাধারণ মানুষের সাপোর্ট করা উচিত। এবং 4 নাম্বার, নেপাল বর্ডার। নেপাল বর্ডার নিয়ে কিন্তু ভারতবর্ষের সচেতন হওয়া উচিত, সচেতন নিশ্চয়ই হচ্ছে ভারতবর্ষ। এবং এই 4টে অ্যাঙ্গেল থেকে পড়াশোনার দৃষ্টিভঙ্গিতে পুরো জিনিসটার উপর আমাদের ওয়াকিবহাল থাকা উচিত, আপডেটেড থাকা উচিত, চোখ রাখা উচিত। লাস্টে আমি একটা ইম্পর্টেন্ট ঘোষণা করব, যেটা স্কিল বাংলা চ্যানেলে প্রথমবারের জন্য করছি। সেটা হচ্ছে বাংলা ভাষায় স্টক মার্কেটের ওপরে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, একটা ওয়েবিনার। ওয়েবিনার মানে বিশেষজ্ঞের গাইডেন্স আপনি পাবেন বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমে, অ্যারেঞ্জ করা হচ্ছে। এবং এর জন্য আপনি কি করে জয়েন করবেন, এই ওয়েবিনারে কি করে এনরোল করবেন, এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে ফোন বা মেসেজ করবেন না, হোয়াটসঅ্যাপে কেবল একটা হাই লিখে পাঠিয়ে দিলে আপনার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে। সেখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে সমস্ত তথ্য পেয়ে যাবেন, যে কবেই ওয়েবিনার হবে, সম্পূর্ণ ফ্রিতে, কিভাবে জয়েন করবেন, A to Z সমস্ত তথ্য। আর হ্যাঁ, অতি অবশ্য এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করুন। ভারতবর্ষের প্রত্যেক বাঙালি নাগরিককে সচেতন থাকা উচিত, আপডেটেড থাকা উচিত। এবং আপনারা নিজের নিজের মন্তব্য, ওপিনিয়ন, মতামত প্লিজ কমেন্ট করবেন। যে দুটো ব্যাপার, এনজিওর যে ফরেন মানি আসে সেগুলো কি কন্ট্রোল করা উচিত, আর সেকেন্ড, এই যে উত্তরপ্রদেশ সরকার বুলডোজার অ্যাকশন নিচ্ছে, বুলডোজার অ্যাকশন নেওয়া উচিত নাকি কোর্টের ওপরে পুরোটা ছেড়ে দেওয়া উচিত, বুলডোজার অ্যাকশন নেওয়ার কোনো দরকার নেই বলে আপনি মনে করেন? এই দুটো কমেন্ট, আপনাদের মতামত আমি দেখতে চাইবো কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ, জয় হিন্দ।